রুহি একটু গাল ফুলিয়ে বলল, এখন তোর নিজেকে আমাদের কাছে বোঝা মনে হয়? আমি বললাম, বিষয়টা অন্যভাবে নিচ্ছিস কেন? আর এখন তো আমি আর একা নই, এখন আমার একটা ছেলে আছে, ওর ভবিষ্যতের কথাও তো আমাকেই ভাবতে হবে, তাই না? আমাদের এত সব কথার মাঝে আন্টি আর জমেলা খালা নাস্তা নিয়ে আসে। নাস্তার প্লেট আমার দিকে বাড়িয়ে দিকে শারিদকে কাছে নাই আন্টি। তারপর বলে, এইবার কিন্তু সহজে ছাড়ছি না তোমাকে, আমাদের এখানে অনেকদিন থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে আন্টি, থাকবো। আন্টি আর জমেলা খালার সাথে গল্প করতে লাগলাম। কয়েক ঘন্টা আগে যে ঘটনা ঘটে গেছে সবকিছু যেন নিমিশেই ভুলে গেলাম। অন্যদিকে রুহি অভিমান করে বসে আছে, কথা বলছে না আমার সাথে। আমি কিছুই বললাম না, কারণ আমি জানি একটু পর ও নিজে সেই কথা বলবে। আর সেটাই হলো, রুহি আমার সাথে অভিমান করে থাকতে পারে না। রুহি রুমে গিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। একটু পর আঙ্কেল মানে রুহির বাবা বাসায় আসেন। তার সাথে কিছুক্ষণ কথা বলে সকলে একসাথে ডিনার করে নিলাম। আন্টি আমার পছন্দের সব খাবার রান্না করেছে, তৃপ্তি করে খেলাম। আন্টির হাতে রান্না বরাবরই অনেক সুস্বাদু। এখানে সবার সাথে মিশে গেছে ছাড়িদ। এতদিনের যে ভালোবাসা নিজের পরিবারের কারো কাছ থেকে পাইনি, এখানে সে একদিনেই সেটা পাচ্ছে। ওই বাড়িতে সকল রান্না নিজের হাতে করলেও ছেলেটাকে কখনো ভালো মন্দ খাওয়াতে পারিনি। সবাই খাওয়া দাওয়া শেষ করে যেগুলো থাকতো সেগুলো আমাদের মা আর ছেলেকে খেতে হতো। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, নিদ্রায় বিভোর আমি। হঠাৎ ঘুম ভেঙে যায় রাতের বেলা। ধীরে ধীরে বিছানা থেকে বসলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:22 বাজে। প্রচন্ড পানি পিপাসাও পেয়েছে। সাইড টেবিলের উপর পানির বোতলটা রাখা, এগিয়ে গিয়ে বোতলটা হাতে নিলাম, কিন্তু সেখানে এক ফোঁটাও পানি ছিল না। বিছানায় সার্জিদকে জড়িয়ে শুয়ে আছে রুহি। ওদের এক পলক দেখে রুম থেকে বেরিয়ে গেলাম, সাথে বোতলটাও নিয়ে নিলাম কিচেন থেকে পানি আনবো বলে। ড্রয়িং রুমে হালকা ড্রিম লাইটের আলো চারদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ড্রয়িং রুম দিয়ে কিচেনে যাওয়ার সময় হঠাৎ কিচেনে জ্বলতে থাকা বাতিটা নিভে গেল। আটকে উঠলাম আমি, এত রাতে কিচেনে কে থাকতে পারে? ভয়ে ভয়ে কিচেনের দিকে এগোতে লাগলাম। কিচেনের কাছে আসতে আচমকা একটা ছাই আমার সামনে এসে দাঁড়ায়। চিৎকার দিতে যাব, এই সময় একটা পুরুষালী হাত আমার মুখে চেপে ধরলো। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি করে ছটপট করতে থাকি। ছাড়া পাওয়ার পর চটপট করতে লাগলাম। পুরুষটা আমার শব্দ করাতে বিরক্ত হলো বোধহয়। আমাকে ধমকে বলল, হে স্টুপিড, করা বন্ধ করো। এরপর সে তার পকেট থেকে একটা ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে আমার মুখে ধরলো। আচমকা চোখে আলো পড়ায় চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। এতে পুরুষটি আবার আমাকে ধমকে বলল, চোখ খোলো ইডিয়েট। আমি এরপর তড়িৎ গতিতে চোখটা খুললাম। সামনে পুরুষটাকে দেখে 440 ভোল্টের একটা ঝটকা খেলাম। আমার সামনে আর কেউ নয়, রুহির একমাত্র ভাই রাদিল দাঁড়িয়ে আছে। ফ্ল্যাশ লাইটের আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কথা বলছো না কেন ইডিয়েট? আমি কেঁপে উঠলাম। আমি চোখ দিয়ে ইশারায় বোঝাতে লাগলাম আমার মুখ চেপে ধরা, হাতটা সরাতে। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, মূলত বোঝার চেষ্টা করছে আমি কি বোঝাতে চাইছি। আমার ইশারা বুঝতে পেরে আমার মুখ থেকে ওনার হাতটা সরিয়ে নেয়। এতক্ষণে যেন প্রাণটা ফিরে পেলাম। বড় বড় শ্বাস নিতে লাগলাম আমি। এত রাতে এখানে কি করছো? আমি কোনো রকমে বললাম, পানি খেতে এসেছি। রুহি পানি নিয়ে যায়নি রুমে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি, তাই পানি নিতে মনে ছিল না। নেক্সট টাইম থেকে রুমে এক্সট্রা পানির বোতল রাখবে, বুঝছো? জি ভাইয়া, বুঝেছি। আর হ্যাঁ, রাতের বেলায় ভূতের মতো এইভাবে ঘোরাফেরা করবে না। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেলেন উনি। আমি বোকার মতোই দাঁড়িয়ে রইলাম। মানে কি এটা? এভাবে চলে গেল। এতদিন পর তাদের বাসায় আসলাম, কেমন আছে জিজ্ঞাসা করলো না, উল্টো আমাকে জিজ্ঞাসা করার সময়টুকুও দিল না। তাদের বাসায় অতিথি হয়ে এসেছি, ন্যূনতম সম্মানটুকু দিল না আমাকে। আমাকে দেখে খুশি হয়নি নাকি? উনার এরকম আচরণে কিছুটা অপমান বোধ হলো, বিশেষ করে উনার শেষ কথাটা। অপমান বোধটাকে বেশিক্ষণ স্থায়ী করলাম না। উনি বরাবরই স্বল্পভাষী, সবসময় মুখটা হুতুম পেঁচার মতো করেই রাখেন। ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে কতটুকু পানি খেয়ে নিলাম। হাতে থাকা বোতলটাকে পানি ভরে ফ্রিজে রেখে আগে থেকে ভরে রাখা কতগুলো বোতল থেকে একটা বোতল নিয়ে রুমে চলে গেলাম। রুমের দরজা আটকে শুয়ে পড়লাম। কিছুতেই যেন চোখে ঘুম আসছে না। হঠাৎ মাথায় এলো, রোহিত বলেছিল যে উনি জরুরি কাজে শহরের বাইরে গেছেন, সপ্তাহখানিক পর ফিরবে। তাহলে এত তাড়াতাড়ি ফিরলো কিভাবে? উফ, এত তাড়াতাড়ি না ফিরলেও পারতো। এখন তো এই লোকটা সারাদিন আমাকে স্টুপিড ইডিয়েট বলে কান জ্বালাপোড়া করে দেবে। সাথে তো ধমকানি ফ্রি আছেই। সেই রাতে আর ঘুম আসছে না বিদায় বেলকনিতে গেলাম। রুহির বেলকনিটা অনেক বড়, চারিদিকে বিভিন্ন রকমের ফুলের গাছ। বেলকনির এক সাইডে একটা দোলনাও আছে। আমি গিয়ে দোলনায় বসে দুল খেতে লাগলাম। মনটা ফুরফুরে হয়ে গেল। ঠান্ডা হিম শীতল বাতাস আমার ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ একটা গানের সুর আমার কানে এলো। আমি জানি এটা উনি ছাড়া আর কেউ না। হঠাৎ পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আগে এই দোলনায় বসে আমি আর রুহি কতবার ওনার কণ্ঠে গান শুনেছি। ওনার গানের গলা অনেক ভালো। যদি উনি সিঙ্গার হতেন তাহলে অনেক ফ্যান ফলোয়ার থাকতো ওনার। দোলনায় গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিলাম। কানে ভেসে আসছে গানের সুর। পরের দিন সকাল সকাল রুহিকে নিয়ে বেরিয়ে পড়লাম বাসা খোঁজার জন্য। অবশ্য ওকে নিতে চাইনি, কিন্তু ও তো নাছর বান্দা, যাবে মানে যাবে। অগত্যা ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। শারিদকে আন্টির কাছে রেখে এসেছি। অরিজিনাল ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সারাদিন অনেক ঘুরেও ভালো কোনো বাসা পেলাম না। হতাশ হয়ে আবার রুহিদের বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসার জন্য বললো আন্টি। কথা মতো আমি আর রুহি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসি। কোথা থেকে শারিদ দূরে এসে আমার কোলে উঠে বসে, মামা তুমি সারাদিন কোথায় ছিলে? আমি বললাম, মামা একটা কাজে গিয়েছিল শোনা। ও, পরের বার থেকে আমাকে একা রেখে যাবে না, তোমাকে ছাড়া আমার থাকতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে শোনা, তোমাকে রেখে একা কোথাও যাবো না, প্রমিস। এই বলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, কিন্তু সে বসে থাকার পাত্র না। আমার কোল থেকে উঠে গিয়ে রুহির সাথে দুষ্টুমিতে মেতে ওঠে। এরই মধ্যে জমেলা খালা ট্রেতে করে স্ন্যাক্স আর 2 কাপ কফি নিয়ে এলো আমার আর রুহির জন্য। কফির মগ হাতে নিয়ে গল্পে মেতে উঠলাম আমরা। একটু পর আন্টি আর জমেলা খালা আমাদের সাথে যোগ দিল। ওদিকে সারিদ আঙ্কেলের সাথে খেলতে ব্যস্ত। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। আন্টি আর জমেলা খালা উঠে গেল রাতের রান্নার জন্য। একটু পর রাদিল ভাইয়া চলে এসেছে। ড্রয়িং রুমে আমাদের একবার দেখে নিজের রুমে চলে যায়। একটা জরুরি ফোন আসায় রুমে চলে গেল রুহি। ড্রয়িং রুমে তখন একা আমি ছিলাম। টিভির রিমোট নিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর আন্টি একটা কফির মগ নিয়ে এসে বলল, এটা একটু রাদুলের রুমে দিয়ে আসবে, আমি চুলায় তরকারি বসিয়ে এসেছি। জমেলা ভাবি অন্য কাজে ব্যস্ত। দিন আন্টি, আমি দিয়ে আসছি। যদিও আমার ইচ্ছা ছিল না, কিন্তু আন্টিকে তো আর মানা করতে পারি না, তাই কফির মগটা নিয়ে চলে গেলাম রাদিল ভাইয়ার রুমে। রাদিল ভাইয়ার রুমে 2 বার নক করলাম, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। রুমের দরজাটা খোলা। ধীরে ধীরে দরজাটা একটু খুলে উকি দিলাম আমি। রুমটা সম্পূর্ণ ফাঁকা। রুমের চারদিকে একবার তাকিয়ে দেখলাম ওয়াশরুমের দরজা বন্ধ, মানে উনি ওয়াশরুমে আছেন। চলে যাবো নাকি অপেক্ষা করবো এসব চিন্তা করতে লাগলাম। হঠাৎ মনে হলো কফিটা ওনার রুমে রেখে চলে যেতে পারি। যেই ভাবনা সেই কাজ, কিন্তু মনে কিছুটা ভয় কাজ করছে, কারণ উনি যে পরিমাণ রাগী। মনে কিছুটা সাহস নিয়ে ভেতরে প্রবেশ করলাম। তারপর টেবিলের উপর কফির মগটা রেখে বেরিয়ে আসবো
ঠিক তখনই ওয়াশরুমে দরজা খোলা শব্দ দিকে তাকালাম। তাকাতেই আমার চোখ দুটো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল। মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছেন উনি, কোমরে শুধু একটা টাওয়াল পেঁচানো, চুল থেকে টুপটাপ করে উনার মুখে পানি পড়ছে। প্রতিদিন এক্সারসাইজ করার ফলে বেশ ভালোই বডি বানিয়েছে। আহা করে জোরে একটা চিৎকার দিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটে ওনার রুম থেকে বেরিয়ে এলাম আমি। সেই দৌড়ে এসে থামলো রুহি রুমে এসে হাঁপাতে লাগলো। জোরে জোরে শ্বাস নিচ্ছি, চোখের সামনে একটু আগের দৃশ্যটা উঠলো। এখন ওনার সামনে যাবো কিভাবে? রাতের খাবারের সময় মাথা নিচু করে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। বিছানায় গায়ে এলে দিয়ে পুরোনো দিনের কথা ভাবতে লাগলাম। একসময় রাদিল ভাইয়ার উপর বড় একটা ক্রাশ ছিল আমার, কিন্তু ওনার গম্ভীর স্বভাব আর একটুতেই ধমকাধমকি করার কারণে আমার ক্রাশ নামক বাস জানালা দিয়ে পালিয়েছে। আর রইলো ফারহানের কথা, ওর জন্য আমার কখনো ভালোবাসা অনুভব হয়নি। যে মানুষটা আমার বড় বোনকে ভালোবাসে তাকে ভালোবেসে নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকা মেয়ে আমি না। কিন্তু সে যেমনই হোক সংসারটা করতে চেয়েছিলাম আমি। কোনো মেয়ে চায় না যে তার সংসারটা ভেঙে যাক। আমার সাথে করা অন্যায়গুলো সব মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলের সাথে কোনো অন্যায় আমি হতে দেব না। ছেলে ভালোর জন্য আমাকে যা করতে হবে আমি সেটাই করব। চোখের পলকে 3 দিন পার হয়ে গেল। এই 3 দিনের মধ্যে অনেক বাসা খুঁজেছি, শেষে ভালো একটা বাসা খুঁজে পেয়েছি রুহিদের বাসা থেকে কিছুটা দূরে। বাসাটা বেশ পছন্দ হয়েছে আমার। সামনের সপ্তাহ থেকে সেখানে শিফট হবো। সেদিনের ঘটনা পর এই 3 দিন রাদিল ভাইয়াকে এড়িয়ে চলেছি, বলতে গেলে দেখেও না দেখার ভান করেছি। আরেকটা কাজ সম্পন্ন করা হয়েছে, সেটা হলো ডিভোর্স ফাইল করা। আজকালের মধ্যে ডিভোর্স পেপার ফারহানের কাছে পৌঁছে যাবে। সবটাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে শুধুমাত্র রুহির জন্য। ডিভোর্সের কেসটা যে সামলাবে সে এই শহরের নাম করা একজন, এবং উনি হলেন রুহির উডবি হাজবেন্ড রাফিদ শাহরিয়ার। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এই গল্পের বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, আর প্রত্যেকটা পর্বে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। ততক্ষণে সবাই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকুন। ধন্যবাদ।